সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলের কয়েকটি বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। লেবানন এবং গাজার যোদ্ধাদের শ্বাসরুদ্ধকর হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে খবর এসেছে। ইসরায়েলে আঘাত এনেছে ইয়েমেনের যোদ্ধারাও। এই অবস্থায় যুদ্ধবিরতির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি নিশ্চিত করেছেন হামাসের চাওয়াকে অগ্রাধিকার দিয়ে তৈরি নতুন প্রস্তাব নিয়ে অগ্রসর হতে ইসরায়েল রাজি। এর মধ্যে গার্ডিয়ান জানিয়েছে গাজার বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়মিত প্রশাসনিক কাজ চালিয়ে যাচ্ছে হামাস। আল মায়দিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের 241তম দিনে উপত্যকার বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছে যুদ্ধরত সবগুলো প্রতিরোধ সংগঠন। হামাসের আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলের ব্যাটল লাইনগুলো থেকে ফিরে এসে সোমবার জানিয়েছেন একটি ইসরায়েলি বাহিনীর উপর সফলভাবে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন তারা। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং ইসরায়েলি বাহিনীর রেখে যাওয়া T6 মাইনের মাধ্যমে একটি বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। দখলদার বাহিনী ওই বাড়িতে ঢুকে কক্ষগুলোতে তল্লাশি শুরু করার পরপরই প্রতিরোধ যোদ্ধারা আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। এতে সব সেনা নিহত এবং আহত হন। তাছাড়া তাদের যোদ্ধারা গাজা সিটির সাবরা এলাকার দক্ষিণে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের পাশে একটি বাড়ির ভেতরে দখলদার সেনাদের উপর অ্যান্টিপার্সোনাল শেলের মাধ্যমে আঘাত করেন। এতে এক সেনা নিহত এবং অন্য সবাই আহত হন। একই এলাকায় ট্যান্ডেম চার্জের মাধ্যমে একটি ইসরায়েলি D9 বুলডোজার ধ্বংস করা হয়। রাফা শহরের আল শাউকা এলাকার পূর্বে জালাতা চৌরাস্তার পাশে বুবি ফাঁদযুক্ত একটি বাড়িতে ইসরায়েলের একটি পদাতিক বাহিনীর উপর বোমার বিস্ফোরণ ঘটান প্রতিরোধ যোদ্ধারা। সেখানেও এক সেনা নিহত এবং বাকি সবাই আহত হন। ওই এলাকায় আরও একটি D9 বুলডোজারে আঘাত করেন যোদ্ধারা। নেতজারিম অক্ষে রাজুম মিসাইল সিস্টেম এবং মর্টার শেলের মাধ্যমে দখলদার সেনাদের উপর হামলার ফুটেজ প্রকাশ করেছে আল কাসাম। এর আগে তারা রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতানে ইসরায়েলি বাহিনীর অবস্থান নেয়া একটি সাইডে মাইন ফিল্ডের বিস্ফোরণ ঘটান। এতে এক সেনা নিহত এবং অন্য একজন আহত হন। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের সোমবার রাফার পশ্চিমে ফিলিস্তিন মিশর সীমান্তে ইসরায়েলি সেনা এবং তাদের গাড়িগুলোর উপর মর্টার শেলের একটি ব্যারেজ নিক্ষেপ করে। সেখানে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে আল কুদস। নেতজারিম অক্ষে আল আকসা ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে তাদের যোদ্ধারা দখলদার সেনাদল এবং তাদের গাড়িগুলোর অবস্থান লক্ষ্য করে হেভি কালিবার মর্টার শেলের একটি ব্যারেজ নিক্ষেপ করেন। রাফার পশ্চিমে তাল জারাবের পাশেও ইসরায়েলি সেনা এবং সাজোয়া যানগুলোর ওপর একই ধরনের শেলের ব্যারেজ ছোড়েন তারা। তাছাড়া জাবালিয়া ক্যাম্পের একটি ভবনে অবস্থান নেওয়া সেনাদের বিরুদ্ধে আল নাসের সালাদ্দিন ব্রিগেডসের সঙ্গে যৌথ অভিযান পরিচালনার ফুটেজ প্রকাশ করেছে আল কুদস। আল মায়দিন জানিয়েছে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এদিন প্রচণ্ড লড়াইয়ে অবতীর্ণ হন আল আকসা মার্টার্স ব্রিগেডস, আল মুজাহিদিন ব্রিগেডস এবং ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডসের যোদ্ধারা। এদিকে গাজায় হামাসের হাতে থাকা আরও 4 বন্দীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই 4 জনের মৃত্যু হয়। বর্তমানে তাদের লাশ হামাসের জিম্মায় আছে। নিহতরা হলেন ব্রিটিশ ইসরায়েলি নাদাফ পোপেলওয়েল, চেইম পেরি, ইয়োরাম মিৎজার ও আমিরাম কুপার। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সোমবার বলেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই 4 জনের মৃত্যুর খবর জানা গেছে। হামাস গত মাসে দাবি করেছিল গাজায় গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নাদাফ পোপেলওয়েল নামে এক বন্দীর মৃত্যু হয়েছে। ওই সময় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায় হামাসের এমন দাবি তদন্ত করে দেখা হচ্ছে, যদিও পরে এই ব্রিটিশ ইসরায়েলের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। নাদাফ এবং বাকি 3 জনকে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের ভেতর থেকে বন্দী করেছিল হামাস। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মিসাইল হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। সোমবার রাত গড়িয়ে মঙ্গলবার সকাল হলেও বৃহত্তম বসতি কিরিয়াত শমনা সহ আলজালিল প্যানহ্যান্ডেলের বসতিগুলোর আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হন, কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়েছে। ইসরায়েলি মিডিয়া বলেছে আগুন এরই মধ্যে কয়েকশো একর এলাকায় ছড়িয়ে পড়েছে। গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের অন্তত 9টি ব্রিগেড কিরিয়াত শমনা সহ বেশ কয়েকটি বসতিতে গভীর রাত পর্যন্ত আগুন নেভাতে কাজ করে। এদিকে ঘটনার জেরে বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। একই সঙ্গে বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খবরে বলা হয় অগ্নিকাণ্ডে ৬ আইডিএফ রিজার্ভ সেনা আহত হন, সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল মায়াদিনের খবরে বলা হয় এছাড়াও হিজবুল্লাহর যোদ্ধারা সোমবার কিব্বুস সাসার পশ্চিমে মাউন্ট আদাথারে ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলা চালিয়েছেন। এতে আগুন লেগে সামরিক যানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং নিশ্চিতভাবে প্রাণহানির ঘটনা ঘটে। এদিন রামিয়া মিলিটারি সাইটের পাশে সেনাদের উপর রকেটের মাধ্যমে সরাসরি আঘাত হানেন তারা। তাদের আর্টিলারি ইউনিট মালিকিয়ার সামরিক অবস্থানগুলোর বেশ কিছু গোয়েন্দা এবং নজরদারি যন্ত্রপাতি ধ্বংস করে দেয়। তাছাড়া আল জৌরায় ইসরায়েলি আর্টিলারি পজিশনে কয়েক ডজন গ্রাড রকেটের মাধ্যমে আঘাত হানে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে সোমবার তাদের ড্রোন বাহিনী ৩টি অভিযান পরিচালনা করে। তাদের আত্মঘাতী ড্রোন হামলায় আক্রান্ত হয়ে ইসরায়েলের ৯১তম ডিভিশনের হিরাম ব্রিগেডের কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্ট। মেতুলা মিলিটারি সাইটেও সরাসরি আঘাত করে লেবানিজ যোদ্ধাদের সুইসাইড ড্রোন। ভূমধ্যসাগর উপকূলীয় লিমান সাইটেও কয়েকটি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম এসব হামলা প্রতিহত করতে পারেনি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার রাতে জানিয়েছেন দক্ষিণ ইসরায়েলের এইলাতে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছেন তারা। যে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয় তার নাম দেওয়া হয়েছে প্যালেস্টাইন মিসাইল। এর মাধ্যমে হুথি মুখপাত্র গত ৪ দিনের মধ্যে তৃতীয় অভিযানের ঘোষণা দিলেন। সর্বশেষ অভিযান লক্ষ্য অর্জনে সফল হয়েছে জানিয়ে জেনারেল সারি বলেন, নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি টার্গেট এবং ইসরায়েল সংশ্লিষ্ট সম্পদের ওপর এ ধরনের হামলা অব্যাহত থাকবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে উত্তর গাজার কয়েকটি এলাকায় হামাস তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এক নিবন্ধে সংবাদ মাধ্যমটি বলেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর ব্যাপক ইসরায়েলি হামলার পরও উপত্যকার বিভিন্ন এলাকায় শাসন কাজ অক্ষুণ্ণ রেখেছে হামাস। এতে বলা হয় প্রতিরোধ সংগঠনটি কেবল ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জনের দিকে মনোনিবেশ করেনি, একই সঙ্গে নিয়মিত শাসন কাজের দিকেও দৃষ্টি নিবদ্ধ করেছে। গার্ডিয়ান আরও বলেছে ইসরায়েল গাজায় হামাসের বিকল্প শাসক বসানোর যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ওই নিবন্ধে মন্তব্য করা হয় দৃশ্যপট বলছে দখলদারদের প্রতিরোধ করার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি দায়িত্ব অক্ষুণ্ণ রাখা এবং তা যথাযথ পালনের লক্ষ্যেও অটুট রয়েছেন হামাসের নেতারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। সোমবার ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময়ে আল-আকসা ফ্লাড অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানের ফলে ইহুদিবাদী সরকার এমন একটি পথ বেছে নিয়েছে যা তাকে ধ্বংস এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। খামেনি বলেন, ইমাম খোমেনি ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনার ব্যাপারে আশাবাদী হতে নিষেধ করে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তাদের অধিকার আদায় করে নিতে হবে। একমাত্র যুদ্ধের মাধ্যমে দখলদার ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করা যাবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আল-আকসা ফ্লাড অভিযানে ইসরায়েল এমন আঘাত খেয়েছে যার ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হবে না। তারা এমন একটি অবস্থানে চলে গেছে যেখান থেকে আবার কোমর শক্ত করে দাঁড়ানোর সুযোগ নেই। আল জাজিরা জানিয়েছে দক্ষিণ ও মধ্য গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় সোমবার পর্যন্ত ৩৬,৪৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অধিকাংশ শিশু এবং নারী। ভারতের সাধারণ নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট আবার ক্ষমতায় আসার মতো আসন পেতে চললেও বড় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদ। মঙ্গলবার ৫৪৩ আসন বিশিষ্ট লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী বিজেপি জোট এগিয়ে আছে ২৯১ আসনে, বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে ২৩৪ আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন। ২০১৯-এর নির্বাচনে ৩৪৮ আসন পেয়েছিল বিজেপি জোট। বিজেপি একাই পেয়েছিল ৩০৩। এবার প্রায় ৫৮ আসন কম পেতে যাচ্ছে শাসক জোট। বিজেপির আসন কমেছে ৬৮। গতবার কংগ্রেস পেয়েছিল ৫২ আসন, এবার তাদের আসন বেড়ে দাঁড়াচ্ছে ৯৭-এ। এই ফলকে বিজেপির জন্য বিপর্যয়কর বলে মন্তব্য করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। এনডিটিভি শিরোনাম করেছে, বিজেপি বিপর্যস্ত, কংগ্রেসের বিস্ময়কর উত্থান। পশ্চিমবঙ্গেও বিজেপির বিপর্যয় ঘটিয়ে কল্পনাতীত ভালো ফল করছে মমতা ব্যানার্জির
তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৪২ আসনে গতবার যথাক্রমে ২২ এবং ১৮ আসন পেয়েছিল তৃণমূল এবং বিজেপি। এবার তৃণমূল এগিয়ে আছে ৩১ আসনে এবং বিজেপি ১০ আসনে। এবারের সাধারণ নির্বাচনে বিজেপি ৪ শতাধিক আসন পাবে বলে দাবি করেছিলেন নরেন্দ্র মোদী। যথারীতি হিন্দুত্ববাদের ভাবাবেগ ছড়িয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল দলটি। নির্বাচনের আগে বাবরি মসজিদের স্থলে তৈরি করা রাম মন্দির উদ্বোধন, ধর্মীয় বিভাজনের ভিত্তিতে সিএএ কার্যকর, মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং সর্বশেষ নির্বাচনের সময় ধ্যানে বসেছিলেন মোদী। কিন্তু তাতে তো সুফল আসেনি, বরং গতবারের চেয়ে উল্লেখযোগ্য সংখ্যক আসন কম পেতে যাচ্ছে দলটি। এই নির্বাচনের মাধ্যমে বিজেপির কট্টর হিন্দুত্ববাদ থেকে ভারতীয়দের অনেকটা সরে আসার প্রবণতা স্পষ্ট হয়েছে। দেশটিতে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত মোট ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ডনের খবরে বলা হয়, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশিকে যে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল, সোমবার ইসলামাবাদ হাইকোর্ট দুইজনকে সেই সাজা থেকে বেকসুর খালাস দিয়েছেন। তবে সাইফান নামে পরিচিত এই মামলা থেকে অব্যাহতি পেলেও কারাগারেই থাকতে হচ্ছে ইমরান খানকে। আরও কিছু মামলায় সাজা খাটছেন তিনি। সম্প্রতি কয়েকটি মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ইমরানকে দাঙ্গা সংক্রান্ত ২ মামলা থেকে অব্যাহতি দেন ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত। এর আগে ১৫ মে দাঙ্গা সংক্রান্ত আরও ২টি মামলায় খালাস পান তিনি। এছাড়া ২০ মে সহিংসতার ২টি মামলা থেকে ইমরান খান ও তার দলের নেতাদের খালাস দেওয়া হয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।